ডুয়ার্স বাংলার ভ্রমণ মানচিত্রে এই জায়গায় রয়েছে এক অদ্ভুত ম্যাজিক, যার নেশায় বাঙালিরা বারবার বিভিন্ন ঋতুতে ছুটে যায় সেই সৌন্দর্য দেখতে। আর ঠিক তেমনই আমরাও হাতে দুদিনের ছুটি নিয়ে এই ভরা বসন্তে বেরিয়ে পড়েছিলাম অনাবিল প্রকৃতির মাঝে নিজেকে মাতাতে, যেখানে বিশুদ্ধ অক্সিজেন শরীর এবং হৃদয়কে ভালো করে দেয়। তবে লাটাগুড়ি কিংবা গরুমারা নয়, ছিলাম একদম অফবিট ডুয়ার্সে, ঘন সবুজের মাঝে একদম জঙ্গলের মধ্যে ছবির মতো সুন্দর জলদাপাড়ার একটি রিসর্টে। এর মধ্যে থাকার যেটা অভিজ্ঞতা, সেই রকম জিনিস ভাবতে হলে কিন্তু আসতে হবে। আজকের এই পুরো ভিডিওতে সন্ধান দেব, হাতে যদি দুদিন সময় থাকে তাহলে কোথায় গেলে একদম জঙ্গলের মধ্যে থেকে হাতি কিংবা গন্ডার দেখতে পাবেন, সাথে ওখান থেকে আর কোন কোন জায়গা ঘুরে দেখে নিতে পারেন ওইটুকু সময়। খরচ কেমন হবে, খাওয়া দাওয়া কেমন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই আশা রাখি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে চলুন বর্ষার আগেই ঘুরে আসা যাক জঙ্গলে ঘেরা জলদাপাড়া থেকে। হাতির এটা হচ্ছে আড্ডা, এই জায়গাটা হচ্ছে হাতির টেক। হ্যাঁ, ওরা এখানে খেলা করে। এই দেখুন, এগুলো সব কিন্তু আলু চাষ হয়েছে। যত মাটি খুঁড়বেন এখান থেকে কিন্তু আলু বেরোবে। এটা আমাদের আজকে কোচ, সাইড লোয়ার আর সাইড আপার। আবার একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এসে গেছি এখন শিয়ালদা স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা থেকে মাদারিহাট। আমরা যাচ্ছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 8টা 35-এ শিয়ালদা থেকে ছাড়বে, আর কালকে সকালে গিয়ে পৌঁছবে 10টা 20-তে। তা আমাদের কোচ পড়েছে 3E ইকোনমি। ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে কিন্তু ছেড়েছে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশনের উদ্দেশ্যে। আর সেরকম কিছু দেখানোর নেই, প্রায় 8:30 বেজে গেছে। তো এখন সোজা শুয়ে পড়ছি, গিয়ে দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং। এখন আমাদের গাড়ি শিলিগুড়ি জংশনে। এই শিলিগুড়ি জংশন থেকে কিন্তু আপনারা দার্জিলিং, গ্যাংটক তথা সম্পূর্ণ উত্তরবঙ্গ কিন্তু ঘুরে ফেলতে পারেন। এমনকি ডুয়ার্সের ট্রিপও কিন্তু শিলিগুড়ি থেকে কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। এটা হচ্ছে মহানন্দা রিভার। এখন জল নেই, সকালে কিন্তু জলে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় মহানন্দা রিভার। আর এই পাশেই হচ্ছে মহানন্দা ফরেস্ট, সেবক জংশন। আর ওই দূরে কিন্তু টানেলের কাজ কিন্তু হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু টানেল কিন্তু ওপেন হয়ে যাবে। তিস্তা, দেখুন তিস্তা নদী এটা, আর তিস্তার ওপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। এখনো জল কিন্তু বেশ আছে। আবারও একটা নতুন জার্নি শুরু হলো, আর আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে মাদারিহাট স্টেশন থেকে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা শিয়ালদা থেকে রওনা দিয়েছিলাম রাত 8টা 35-এ, আর এখন বাজে 11টা। আমরা আজ থাকবো ডুয়ার্সের জলদাপাড়ায়, আর যেখানে আমরা থাকবো সেই রিসর্ট থেকে কিন্তু আমাদের টোটো ওনারা পাঠিয়ে দিয়েছেন। টোটো স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে, চলুন ওইদিকে যাওয়া যাক। আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো। আমরা নামলাম 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে কিন্তু আপনাকে বেরাতে হবে। যারা যারা জলদাপাড়া ডিভিশনে আসতে চাইছেন আর সাফারি করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাদারিহাট স্টেশনে নামলে কিন্তু আপনার সুবিধা হবে। যদি আপনি নামতে পারেন এখানে, সেক্ষেত্রে কিন্তু ফালাকাটা নামলেও চলবে। মাদারিহাট স্টেশন থেকে কিন্তু আমাদের রিসর্টের ডিস্টেন্স কিন্তু 7 কিলোমিটার, আর যেতে কিন্তু সময় লাগবে ওই 8 ঘন্টা মতন। মাদারিহাট স্টেশন থেকে দুদিকে সবুজ প্রকৃতির সাথে চা বাগানে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে প্রায় মিনিট 30-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম। এটাই আমাদের এইবারে থাকার আস্তানা। 2 রাত 3 দিনে জলদাপাড়ায় আমাদের থাকার ঠিকানা হলো এই হলং ইকো ভিলেজ রিসর্ট। আমরা কিন্তু এসেছি জঙ্গলকে এক্সপ্লোর করার জন্য, আর এই হলং ইকো ভিলেজ রিসর্টটা কিন্তু জলদাপাড়ায়
পুরো জঙ্গলের মধ্যে, চারিদিকে দেখুন জঙ্গলে ঘেরা। আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। আগে আমরা রুমে চেকিং করি, তারপর অবশ্যই আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। আমাদের রুমটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে, শালের কিন্তু জঙ্গল দেখুন, তার মাঝখান দিয়ে রাস্তা, আর ওইটাই কিন্তু আমাদের থাকবার কিন্তু জায়গা। এখানে রাতে কিন্তু অনেক সময় কিন্তু হাতে কিন্তু চলে আসে, আর বিভিন্ন বন্যজন্তু কিন্তু এখানে আসে। তো একদম যে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে থাকার যেটা অভিজ্ঞতা, সেই রকম জিনিস ভাবতে হলে কিন্তু আসতে হবে আপনাকে এই হোলং ইকো ভিলেজ রিসর্টে। রিসর্টে কিন্তু দুটোর ব্যবস্থা আছে, কটেজের ব্যবস্থাও আছে আর রুমের ব্যবস্থাও আছে। টোটাল 11টা কটেজ আছে। কটেজের কিন্তু বিভিন্ন রকম নাম আছে। আর আমরা এখানে থাকছি এই রিসর্টেরই আলাদা একটা রুমে। ভেতরে যাওয়া যাক। রুমে কিন্তু বেসিক সব জিনিসই আছে, যেমন ডাবল বেড আছে, দুটো বালিশ আছে, একটা কিন্তু এখানে স্পেশাল 5 বালিশও আছে, একটা এমনি নর্মাল পিলো আছে, কম্বল আছে 2খানা। এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা কিন্তু আছে, দেখুন ফ্যান আছে, চারদিকে স্পট লাইট আছে, রুমটা কিন্তু বেশ বড়, চারদিকে কিন্তু আলো আসছে। আর সাথে সাথে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট কিন্তু অনেকগুলো আছে এখানে। আর বসার জন্য চেয়ার আছে, দুদিকে দুটো চেয়ার, আর একটা কিন্তু টি টেবিল আছে। কিছুই আছে যেটা সব হোটেলেই থেকে থাকে, কিন্তু এর স্পেশাল একটা কিছু জিনিস আছে, সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে উইন্ডোটা খুললেই কিন্তু সামনে থেকে পুরো জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে। রুমের মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমে নর্মালি বেসিক যা থাকে, বেসিন থেকে শুরু করে ইংলিশ টয়লেট, আর আছে 24 আওয়ার্স গিজারের ব্যবস্থা। এই রিসর্টে থাকার জন্য রয়েছে দারুণ সুন্দর কটেজের ব্যবস্থা, যার ভাড়া শুরু হয় পার হেড পার ডে মাত্র 1300 টাকা করে, যার মধ্যে রয়েছে থাকা এবং 4 বেলা খাওয়া দাওয়া। এছাড়াও আমরা যে রুমে রয়েছি তার ভাড়া 2000 টাকা। এই রিসর্টে থাকা যেমন ব্যবস্থা ভালো, সেরকম খাওয়ার ব্যবস্থাও বেশ ভালো। গরম গরম বাঙালি খাবার দিয়ে লাঞ্চের পর্ব মিটিয়ে আমরা বেরিয়ে পড়লাম চিলাপাতা জঙ্গল সাফারি করার জন্য। সাফারিটা করছি, সেই সাফারিটার কিন্তু পুরো ব্যবস্থাপনা করে দিয়েছে হলং ইকো ভিলেজ রিসর্টের মালিক, যিনি হচ্ছেন আমাদের প্রিয় কাকু। কিন্তু ভীষণ ভালো মানুষ, আমাদের কিন্তু খুব ভালোভাবে উনি সাহায্য করছেন। ইকো রিসর্টে যদি আপনি আসেন, তাহলে কিন্তু আপনারা বাঙালির যে আতিথেয়তা, সেটা কিন্তু ভালো মতনভাবে পাবেন। যে কোনো ফরেস্টে সাফারি করার জন্য আপনাদের কিন্তু আগে সেই গেট পর্যন্ত যেতে হবে। যেমন আমরা আজকে চিলাপাতা সাফারি করব, তো চিলাপাতা সাফারি করার জন্য আমাদের কিন্তু রিসর্ট থেকে ওনারা টোটো বলে দিয়েছেন। এই টোটোই কিন্তু আমাদের আজকের বাহন। এই টোটো করেই কিন্তু আমরা মেন্দাবাড়ি গেটের সামনে যাব, ওখান থেকে আমরা জিপ সাফারি করব। এখান থেকে দেখুন আমাদের যেটা ফিক্সড রেট সেটা হলো 1200 টাকা। তো যেটা বলেছি আপনাদের কাছ থেকে 200 টাকা কম নিতে, ঠিক আছে, আমি 1000 টাকার মধ্যে নিয়ে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে যেতে। তো ওখানে গিয়ে আমরা মেন্দাবাড়ি ফরেস্টে আপনাদের কার সাফারি, আর ওখানে সবকিছু ব্যবস্থা করা আছে। ওখান থেকে আমাদের আবার নিয়ে আসবেন, একদম, মানে আপনাদেরকে 1200 টাকার মধ্যে নিয়ে যাবেন, হ্যাঁ, আবার নিয়ে নিয়ে আসবেন, আসবো, তাই তো? হ্যাঁ। এটাই কিন্তু হচ্ছে সেই বুকিং অফিস। এইখানটা এসে কিন্তু ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, তার সাথে হচ্ছে যাবতীয় জিনিসগুলো সব কিন্তু ফিল আপ করতে হবে। কি লাগলো দাদা? আইডি প্রুফ, শুধু আইডি প্রুফ না? হ্যাঁ, ওই আইডি প্রুফ লাগবে, আর তেমন কিছু না। আসামন কিছু না, ওরা ওই পাশ থেকে আইডি প্রুফ নিলেও এন্ট্রি করে ছেড়ে দেবে। আমাদের কিন্তু এই গাড়ির জন্য কিন্তু খরচা পড়েছে প্রতি গাড়ি হিসাবে 2800 টাকা। সেক্ষেত্রে যেহেতু আমরা 4 জন আছি, মানে আরেকটা ফ্যামিলি আছে, তাই জন্য কিন্তু টাকাটা কিন্তু ভাগ হয়ে গেছে। আর এখানে কিন্তু অফলাইনে হলো, অনলাইনে কি হয় দাদা? বর্তমানে বন্ধ আছে। অনলাইনে কিন্তু বর্তমানে কিন্তু বন্ধ আছে সার্ভিস, পুরোটা কিন্তু অফলাইন। আমাদের আজকের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। ডাক কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে চারদিকে। ওই যে বাইসান। আমরা কিন্তু
এক ঝলক বাইসান দেখতে পেয়েছি, এক ঝলক, কিন্তু যেহেতু জঙ্গলের ভেতরে আছে সেহেতু কিন্তু আমরা অতটা ভালো করে আপনাদের দেখাতে পারলাম না। সামনের দিকে হলে একটু ভালো করে দেখাতাম, আরও অনেক কিছু দেখতে পাবো এই চিন্তাতেই বা এই ভাবনাতে আরও এগাচ্ছি। চলুন যাওয়া যাক আবার সামনের দিকে। জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে অবস্থিত চিলাপাতা জঙ্গল। এটি হলো বক্সা ব্যাঘ্র সংরক্ষণাগার এবং হাতিদের জন্য জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে প্রধান করিডোর। এটি একটি অত্যন্ত ঘন জঙ্গল। ভাগ্যবান হলে বনের রাস্তার ধারেই বন্যপ্রাণীদের দেখাও পেতে পারেন। চিলাপাতা জঙ্গলের অন্যতম প্রধান আকর্ষণ হলো নলরাজাদের দুর্গ, যা গুপ্ত রাজবংশের সময় নির্মিত হয়েছে বলে মনে করা হয়। এই যে ডান দিকে দেখছেন, এই যে দুর্গের এটা মেন গেটটা, যে নলরাজাদের দুর্গ, তার মেন গেটের কিন্তু অল্প একটু অংশ এখন আছে বর্তমানে, ওই যে ওটা হচ্ছে এন্ট্রি গেট। এই পুরো কিন্তু প্রাচীর, দেখুন প্রাচীর এখন প্রায় পুরো নলরাজার দুর্গটাই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে সামনে কিন্তু যেটা আছে গাছটা, রামসুপুরি গাছ, এই সামনে দেখুন, এই সামনে 27টা গাছ ছিল, 5টা গাছ কিন্তু মারা গেছে। লোকে এখানে এসে খুঁটিয়ে ওই গাছগুলোকে মানে সে ভেতর দিয়ে কষটা লাল কালারের বলে কিন্তু করতো, সেই হিসাবে কিন্তু গাছগুলো মারা গেছে। আর এই গাছের কিন্তু বীজ থেকে কিন্তু আর নতুন গাছ কিন্তু জন্মায় না। এখন এইগুলো হচ্ছে বাউন্ডারি ওয়াল, ওই নলরাজার দুর্গের এগুলো হচ্ছে বাউন্ডারি ওয়াল। এই যে এটা পুরো কিন্তু বাউন্ডারি। বনমুরগি চলে গেল, যে বনমুরগির মতো ছিল। সবই কিন্তু লুকিয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে এটা, যখনই দেখাতে যাচ্ছে তখনই কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। তো দেখি আর কিছু দেখতে পাই কিনা। ময়ূরের তো আওয়াজ শুনতে পাচ্ছি, তো দেখা যাক। এই চিলাপাতা জঙ্গলে কিন্তু যত জায়গায় সাপ ধরা পড়ে না, এই ডুয়ার্সের দিকে সব সাপ কিন্তু এই চিলাপাতা জঙ্গলে এসে ছাড়া হয়। সেই মধ্যে এইখানে কিন্তু কিং কোবরা কিন্তু দেখা মেলে। চিলাপাতায় সাফারি করার সময় 1 ঘন্টা। আমরা সব থেকে লাস্টের স্লটটাতে সাফারি করেছিলাম। আপনারাও চেষ্টা করবেন একদম শেষের স্লটটাতেই সাফারি করার। সেই ক্ষেত্রে ওই সময় বন্য জন্তু দেখার সুযোগ অনেকটাই বেশি থাকে। এটা হচ্ছে স্পটেড ডিয়ার, দেখুন কি সুন্দর লাগছে, একবার দেখুন রাস্তার মাঝখানে। এখানে এটা হচ্ছে বানিয়া নদী, এখানে কিন্তু জল খেতে কিন্তু বন্য জন্তুরা কিন্তু আসে এইখানটায়। আমরা কিন্তু যাবো এখন ওয়াচ টাওয়ার দেখতে। এতক্ষণ ছিলাম একদম জঙ্গলের মধ্যে, তো এখন ভেতর যাচ্ছি ওয়াচ টাওয়ারটা দেখতে। দূরে হাতি দেখা যাচ্ছে, দূরে দূরে। এই গাড়ি স্টার্টার না বেরিয়ে যাচ্ছে কিন্তু লাস্ট পজিশনে। এই আমরা মাত্র ওয়াচ টাওয়ার দর্শন করতে যাবো, তার আগে যে সাফারিতে এসে এরকম একটা ওয়াইল্ড আমরা এলিফ্যান্ট দেখলাম। সামনের দিকে যে পাটা করে দাঁড়িয়ে ছিল, ও কিন্তু আসার জন্য সামনের দিকে চেষ্টা করছিল না, মানে ধাওয়া দিত, দৌড়াতো। এই জন্যই কিন্তু আমাদের গাড়িটা একটু এগিয়ে আসলো, কারণ বন্য জন্তুকে কখনোই ডিস্টার্ব করা উচিত না। আমাদের গাড়ি এর পাশে কিন্তু হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরেই যাচ্ছি। কিন্তু হচ্ছে গ্রাস লাইন, গন্ডারা কিন্তু এই ঘাসে থাকতে বেশি ভালোবাসে। কিন্তু 2 ধরনের ঘাস আছে, একটা হচ্ছে পুন্ডি ঘাস, একটা হচ্ছে মালসা আড্ডা ঘাস। পুন্ডি ঘাস যেটা, ওটা কিন্তু হাতি খেতে খুব ভালোবাসে, আর মালসা আড্ডা ঘাসটা যেটা আছে ও কিন্তু গন্ডার খেতে খুব ভালোবাসে। আর এই চিলাপাতায় কিন্তু 2টো রেঞ্জ, একটা হচ্ছে চিলাপাতা রেঞ্জ আর একটা হচ্ছে কুন্দলবাটি রেঞ্জ। ময়ূরের কিন্তু ওই যে কেকা ডাক দেখুন শোনা যাচ্ছে। ওপেন গ্রাস আছে এখানটা, এখান থেকে গন্ডারের দর্শন হলেও কিন্তু হতে পারে। দেখেন ময়ূর কিন্তু, দেখুন সামনে ময়ূর দেখুন। আমরা কিন্তু চিলাপাতা ফরেস্টে
হাতি থেকে শুরু করে সাম্বার বিয়ার, হর্নবিল সব রকম দেখেছি। আপনারাও আসলে দেখতে পাবেন। এখানে কিন্তু লেপার্ডও দেখা যায় অনেক সময়, যে যদিও আমাদের ভাগ্যে জোটেনি লেপার্ডটা। আমরা খুব চেষ্টা করেছিলাম যদি একটা লেপার্ড দেখতে পাওয়া যায়। অবশ্যই কিন্তু এই চিলাপাতা ফরেস্টে আসবেন, মিস করবেন না, খুব ভালো লাগবে। আমাদের এই জঙ্গল সাফারিটা ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণভাবে স্যাটিসফাইড। এখানের লোকজন কিন্তু ভীষণ ভালো। আমরা যতটা না আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আমাদের যে গাইড দাদা আছেন উনি কিন্তু নিজে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছেন এখানে দেখো এইটা আছে, এখানে ওইটা আছে, মানে ভীষণ হেল্পফুল। খুব ভালো লেগেছে আমাদের। ঠিক আছে, খুব ভালো লাগলো আজকে, আর খুব ভালো ঘুরিয়েছেন আপনি। আপনার নামটা, ফোন নাম্বার বলুন একটু। দীপু হাজারি। ফোন নাম্বারটা 7865061922। মানে আপনার সাথে যোগাযোগ করলে আপনি সব ব্যবস্থা করে দেবেন না? ঠিক আছে, আসছি। বিদায় চিলাপাতা। এখন আবার যাচ্ছি আমরা এখন হাতি সাফারি। কালকে আমরা করবো না, সেই হাতি সাফারি করার জন্য যেখানে হাতি সাফারি হয় হোলংয়ে, সেখানে আমরা কিন্তু যাচ্ছি। হাতি সাফারির জন্য আগে থেকে এন্ট্রি পাস করাতে হয়। সেই ক্ষেত্রে আপনি যেদিন সাফারি করবেন তার আগের দিন সন্ধে 6টা থেকে 8টার মধ্যে আপনাকে যেতে হবে এন্ট্রি পাস করানোর জন্য। দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, তার সাথে কিন্তু আপনার আইডির জেরক্স তাকে জমা করতে হবে। 11 সাফারি 6টা থেকে 7:30, 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30। কার সাফারি 8টা থেকে 9:30, 1:30 থেকে 3:30, 3:30 থেকে 5টা। খরচা ব্যাপারে বলি, এখন কিন্তু অনলাইনটা পুরোটাই বন্ধ হয়ে গেছে, পুরোটা অফলাইনে করতে হবে। সেই অফলাইনে খরচা সাফারির জন্য পড়ছে 1350। আমাদের মোটামুটি সব কিছু করা হয়ে গেল, এখন চলে যাচ্ছে আমাদের হোটেলে। সারা বিকেল ঘোরাঘুরি করার পর সন্ধে নামতেই আমরা ফিরে আসলাম আমাদের রিসর্টে। আর এতক্ষণে রিসর্ট সেজে উঠেছে মায়াবী আলোয়। আর আমাদের সামনে এখন রেডি হচ্ছে বনফায়ার উইথ বারবিকিউ। সামনেই কিন্তু বনফায়ারিং হচ্ছে। এই বনফায়ারের জন্য খরচা হচ্ছে 300 টাকা করে। আর যদি আপনি বারবিকিউ করেন সেক্ষেত্রে 1000 টাকা হচ্ছে 1 কিলো, আর 1.5 কিলো হচ্ছে 1400 টাকা। তাহলে আমাদের আজকে নাইট সাফারিটা শুরু করছি। তা আপনারা যখন আসবেন, যদি চারদিকে সব জিনিস দেখলেন, কোথাও আপনি বন্য জন্তু দেখতে পেলেন না, সেক্ষেত্রে কিন্তু এই নাইট সাফারিটা কিন্তু আপনাদের কাছে একটা অন্যরকম মাত্রা হতে চলেছে। আমরা এখন যে বেরোবো, এটা হচ্ছে হলং নদীর পাড়ে পাড়ে আমরা ঘুরবো। আমাদের এই গ্রাম উমাচরণপুর অ্যাকচুয়ালি এটা হলং নদীর পাশে জঙ্গলের গায়ে। আমরা 4-5টা জায়গায় যাব যেখানে অনেক সময় হাতি, হরিণ, সম্বর এসব দেখা যায়। আমরা এই প্রোগ্রামটা, নাইট সাফারিটার নাম দিয়েছি বনের বাইরে বন রাত সাফারি। আগে থেকে কথা বলে রাখতে হবে, সেই মতন আমরা ব্যবস্থা করব। এর জন্য কোনো পারমিশনের প্রয়োজন হয় না। এটা অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায়, নদীটা যেখানে বাইরে বেরিয়ে এসছে, যেখানে জীবজন্তুগুলো আসে জল খেতে, আমরা সেই সমস্ত জায়গায় রাতের বেলা আমরা ঘুরে বেড়াই। ডুয়ার্স মানে তো আপনি জানেন এটা অ্যাডভেঞ্চার। সেই অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালিদের কাছে কিন্তু এই নাইট সাফারি কিন্তু এক অন্যরকম একটা উন্মাদনা কিন্তু। তাই জন্যই কিন্তু আমরা সেই উন্মাদনাকে আরেকটু জাগাবার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি এই সাফারিটায়। দেখুন কি সুন্দর লাগছে রাতের বেলা। যে গ্রামগুলো দেখছেন, এই সামনে যে গ্রামগুলো, এই রাত হলে কিন্তু এই গ্রামটা পুরোটা কিন্তু হাতিদের দখলে চলে যায়। হাতিরা কিন্তু সব জায়গায় চলে আসে, যে কোনো রাস্তায়, যে কোনো জায়গায় কিন্তু হাতিদের দেখা কিন্তু পাওয়া যায়। রাস্তাঘাটটা কিন্তু বেশ অন্ধকার। আমরা কিন্তু এখন যাচ্ছি চা বাগানের মধ্যে। এ পাশটা কিন্তু পুরোটা কিন্তু চা বাগান, চা বাগানে ঘেরা একদম। আর এই সমস্ত চা বাগানে কিন্তু লেপার্ডের থাকার চান্সেস সবচেয়ে বেশি। এই যে দেখছেন চা বাগানটা, এর ভেতরে কিন্তু এই যে এই নিচগুলোতে লেপার্ডের থাকার চান্সেস সবচেয়ে বেশি। হোলং নদীর ধারে ঘোরাফেরা করছে বেশ কয়েকটা জোরালো টর্চের আলো। পাশের জঙ্গলে একটানা ডেকে চলেছে ঝিঝি পোকারা। তাদের আওয়াজ এই অবধি এসে পৌঁছয় না। নদীর ওপারেই জলদাপাড়া জঙ্গল। দিনের বেলা একরকম, রাতের বেলা যেন অন্যরকম বিভীষিকা। মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে যদি আসা যায় তাহলে ভালো মতন দেখা যাবে 100%। একটু আগেই কিন্তু এখানে সাম্বার বিয়ার ছিল। কোন দিকে আসে হাতিরা? এই দিক দিয়ে আসে, এই যে রাস্তাটা আছে না, এই দিক দিয়ে আসে। এই যে জঙ্গল দেখা যাচ্ছে না, এটা জলদাপাড়ায় ফরেস্ট। হ্যাঁ, এই যে টর্চটা যে দেখা যাচ্ছে গাছগুলো, ওই জায়গাটা ডাউন আর কি, এরকম ডাউন আছে ফরেস্টটা।
আর এখান দিয়েই পুরো হাতিটা চলে আসে। হ্যাঁ পুরা চলে আসে। এরন প্রাইমেও আসতে পারে, এমন হইতে পারে 6টাও আসে গেল, দেখা গেল সকাল 6টার দিকেও আসলো, কোনো ঠিক নেই ওদের। সোজা এখান থেকে ক্রস হয়ে যায় না? হ্যাঁ ক্রস হয়ে যায়। দেখুন দুটো পাখি আছে, রাতের পাখি, এই টর্চ মারছে যে দেখুন এর সামনে, এই যে উড়ে গেল, ওই যে উড়ে যাচ্ছে। হাতি কিংবা হরিণের দেখা প্রায়ই মেলে। রাত যখন আরও একটু বাড়লো, দূরে জঙ্গলে কিসের যেন আলো, মাঝে মধ্যে আলোটা আবার নড়ছে। ওই জায়গাটা কিন্তু সাম্বার বিয়ার, কিন্তু সাম্বার বিয়ার এক্ষুনি আওয়াজ পেলো, আমরা কিন্তু সেই আওয়াজটা কিন্তু পেলাম স্পটের, যে আওয়াজটা কিন্তু আমরা আমাদের হোটেলের সামনেও কিন্তু পেয়েছি একটু আগেই। আওয়াজটা কিন্তু কানে আসছে, আপনারা হয়তো পাচ্ছেন না, ওইখান থেকে কিন্তু চোখটা জ্বলছে, দেখা গেল। আমরা ছাড়া দূর দূর পর্যন্ত কোনো জনমানবের দেখা নেই। আমাদের হোটেলের মালিক স্থানীয় লোক, জঙ্গলের সাথে আলাপ বহুদিনের। উনি বললেন হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে উৎপাত করে, বিশেষ করে এই সময়। এটাকে বলে 3 বিঘা। 3 বিঘা বলে এটাকে। এই জায়গাটা 3 বিঘা। হাতির এটা হচ্ছে আড্ডা, এই জায়গাটা হচ্ছে হাতির টেক। হ্যাঁ ওরা এখানে খেলা করে এসে। সারাক্ষণ মানে হাতি দেখতে পাওয়া যাবেই যাবে, মানে অসম্ভব সেরা। সে লাগছে না? হ্যাঁ, একটা হয় না মনের ভিতরে একটা এক্সাইটেডমেন্ট, মানে খুব অসম্ভব একটা জিনিস। আর একটা যে একটা গ্রামের মধ্যে দিয়ে আসছেন, পাশে জঙ্গল, মাঝে নদী, তারপরে পুরো চারদিকে অন্ধকার, এরকম খুব মানে পাওয়া যায় না এরকম সচরাচর। দারুণ লাগছে। সেদিনের রাতে ডিনারের পর্ব মিটিয়ে আমরা মনে একরাশ উত্তেজনা নিয়ে পাড়ি দিয়েছিলাম ঘুমের দেশে। কারণ পরদিন খুব ভোর ভোর উঠতে হবে আমাদের জীবনের প্রথম জলদাপাড়া হাতি সাফারি করার জন্য। সেই গল্প নিয়েই আসছি পরবর্তী পর্বে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন স্যামি ব্লগস।